বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে শিং মাছ নিয়ে। শিং মাছকে কীভাবে আমরা রোগের আক্রমণের হাত থেকে বাঁচাবো, আর কোন সমস্যার কারণে আমাদের শিং মাছকে বাঁচাইতে পারি না, কোন রোগ হইলে আমাদের শিং মাছকে শত মেডিসিন দেওয়ার পরেও শিং মাছ বাঁচে না, এটা কোন সময় কোন মুহূর্তে, সেই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে। আমরা শিং মাছকে ওষুধ মেডিসিন খাওয়ানোর পরেও আমাদের শিং মাছ বাঁচবে না, মরে যাবে। এটা কখন কোন সময় ওইটা আমাদের জানতে হবে। এখন এটা জানতে গেলে আমার এই ভিডিওর পাশে থাকতে হবে। আপনারা সকলে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কখন কোন সময় মাছকে রোগে আক্রমণ করলে আপনারা শত চেষ্টার পরেও মাছকে বাঁচাতে পারবেন না। এই মাছ বিক্রি করে দিতে হয় অথবা বিক্রি করে দিতে হবে। আর এইভাবে অনেক চাষিরাই অনেকভাবেই লস করেছেন বোঝার কারণে, অথবা বোঝার না বোঝার কারণে অনেক লস হয়েছে, অনেক প্রফিট চলে গেছে, এই ব্যবসার মূলধন চলে গেছে এই শিং মাছের ব্যবসা করে। আবার অনেকেই কিন্তু কোটি টাকার মালিকও হয়ে গেছেন এই শিং মাছের ব্যবসা করে। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে কোন সময় আমাদের শিং মাছটা বাঁচবে আর কোন সময় আমাদের শিং মাছটা বাঁচবে না রোগে আক্রমণ করলে। এই বিষয়টা আগে বুঝতে হবে। শিং মাছ চাষে যাওয়ার সময় এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আপনারা জানতে হলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে। এখন আরেকটি বিষয় বলবো, আমরা যারা শিং মাছ চাষ করব, আমরা কেমন একটি পুকুর নির্বাচন করব, এটা আপনারা তো সকলেই জানা। যেন পুকুরে গ্যাস কম হয় এমন একটি পুকুর বাছাই করতে হবে। যেন কাঁচা পাতা, যে এই গাছের যে পাতা, যেন কাঁচা পাতা পুকুরে না পড়ে এমন একটা অবস্থান থাকতে হবে। তারপরে পরিবেশ বান্ধব, যেন উপরের এই ঘাস দুবরা ভেয়ে আপনার পুকুরের পানিতে যেন পানির ঢাল, পানির যে একটা ঢাল, বৃষ্টির সময় যে একটা পানি আসে, পানি পড়ে, এই যে পুকুরে পার বেয়ে বেয়ে যে পানিটা আসে, ওই পানির ডালটা আপনার পুকুরে যেন না আসে, তাহলে এমোনিয়া আসবে, এমোনিয়া হয়ে যাবে। এমোনিয়া এখান থেকে প্রচুর পরিমাণে এমোনিয়া আসে। আচ্ছা, আরও একটি ব্যবস্থা নিতে হবে। এখন হলো বর্ষার মৌসুম, বর্ষার সিজন, বর্ষাকাল। এখন আপনাদের আরেকটি ঝুঁকি, সবচেয়ে বড় ঝুঁকি, সেটা হলো কাঁকড়া আর কুচিয়া। কাঁকড়ার গর্ত আর হলো কুচিয়ার গর্ত। কোনো জায়গায় পানি বাড়তেছে, আবার কোনো জায়গায় পানি কমতেছে। অনেক ফিশারিওয়ালা ভাই যারা নিচু এলাকায় যারা আছেন তাদের কিন্তু দুইটি ভয়। একটি ভয় হলো কাঁকড়ার গর্ত, আরেকটি হলো আপনার কুচিয়ার গর্ত। আমি যে মাছ চাষ করি আমার কিন্তু দুইটাতে প্রবলেম। আমার কুচিয়ার গর্তও সমস্যা, কাঁকড়ার গর্তও সমস্যা। আমার এখানে কুচিয়ার গর্তও করে প্লাস কাঁকড়ার গর্তও করে। আমার দুইটা কেই খুব খেয়ালের সহিত রাখতে হয়, কারণ ওরা কখন মানে গর্ত দিয়ে অথবা উরুম করে দেয়, গর্ত করে দেয়, কাঁকড়া গর্ত করে দেয়, অথবা কুচিয়া তো ভাই এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত একবারে, এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত একবারে ডাইরেক্ট করে দেয়। পুকুরের পানি বাইর হইতে থাকে অথবা পানি ঢুকতে থাকে, এমন একটা প্রসেস কুচিয়া কিন্তু করে দেয়। আর কাঁকড়া কিন্তু সর্বোচ্চ মনে করেন যে 1 ফুট অথবা 2 ফুট কাঁকড়া গর্ত করে, অথবা হয়তো আরও বেশি করে, কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু কাঁকড়া বাইর করে না। কিন্তু কুচিয়া কিন্তু ভাই পুকুরের পাড় ছিদ্রি করে দেয় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। একটা পানি আপনার পুকুর থেকে যেন বাহির হইতে পারে অথবা বাহির থেকে যেন আপনার পুকুরে ঢুকতে পারে, এটা কিন্তু কুচিয়া এমন একটা এইভাবে কিন্তু একটা গর্ত করতে পারে। আর কাঁকড়া কিন্তু এইভাবে করে না। কাঁকড়া গর্ত হয়তো নিচ দিকে যেতে থাকে, ওরা সোজা যে স্ট্রেট সোজা যে এখানে এপার থেকে ওই পার, এটা কিন্তু কাঁকড়া কিন্তু এইভাবে করতে পারে না অথবা করেও না। কিন্তু কাঁকড়া গর্ত আমার খুব ধারণা নিচ দিকে চলে যায়। তাই কুচিয়া কিন্তু নিচ দিকে এতটা না যে ওরা আপনার এপার থেকে ওপারে চলে যায়। তাই কুচিয়ার গর্ত কিন্তু আমাদের সবচেয়ে মারাত্মক। আর কাঁকড়া গর্তকেও আমরা অবহেলা করব না, যে এই কাঁকড়াও যে এপার থেকে ওপারে চলে যায় না, এটাও না। কিন্তু হয়তো যার পুকুরে পার চিকন
তাদেরটা কিন্তু হয়তো এপার থেকে ওপার পর্যন্ত চলে যাবে। আবার যাদের পুকুরে পার একটু বড় অথবা অনেকটা হাইট অবস্থানে যাদের আছে হয়তো তাদের জন্য হয়তো কাঁকড়াটা তো একটা ক্ষতি করবে না। আবার কুচিয়া কিন্তু চিকন পার আর মোটা পার নাই ভাই, একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার করেই দিবে যদি কুচিয়া এসে যায়। অথবা নিচু জায়গা যাদের আছে, নিচু স্থানে যাদের ফিশারি চাষ করতেছেন তাদের কিন্তু এই একটি সবচেয়ে বড় ভয়, এটা হলো কুচিয়ার গর্ত। কাঁকড়া গর্ত হচ্ছে কুচিয়ার গর্ত। এখন এই কুচিয়ার গর্ত দমন ভাই এটা কি বলবো, আমি নিজেও এটার সম্মুখীনে, ওটার ঝুঁকিতে আমি নিজেও, কিন্তু আমি ভিতর দিয়ে কিন্তু নেটিংয়ের একটা ব্যবস্থা করেছি যেন কুচিয়া যদি আমার অগোচরে গর্ত করেও ফেলে, যদি আমি যদি টের পাই তে তো পেলামই, আর যদি টের নাও পাই তবু যেন মাছ পুকুর থেকে বাইর হয়ে যেতে না পারে, তাই ভিতর দিয়ে কিন্তু আমি একটা নেটিংয়ের ব্যবস্থা করেছি যেন নেটিংয়ের ভিতর দিয়ে যেন কোনো নেটিংয়ের ভিতরে নেটের ভিতরে যেন কোনো মাছ না যেতে পারে। আর পানি বাইর হোক অথবা পানি ঢুকুক, পানি যদি আমার পুকুর থেকে বাহির হয় তাহলে কিন্তু এখানে একটা পানির কালার দুই রকম থাকবে। এখানে বোঝাই যাবে যে আমার পানির কালার, পুকুরের পানির কালারের সাথে বাইরের পানির কালার মিলবে না। অথবা বাইরের পানি যদি আপনার পুকুরে এখানে ঢুকে তাহলে দেখবে যে দিক দিয়ে ঢুকতেছে এদিকেও কিন্তু কালার একটু ব্যতিক্রম হয়ে থাকবে। আর যখন আপনার পুকুর থেকে বাইর হবে তাহলেও দেখবেন বাইরে দিয়ে আপনার কালার এখানে ব্যতিক্রম হয়ে থাকবে। তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি এখানে হয়তো একটা লিক হয়ে গেছে, অথবা উরুম হয়ে গেছে, অথবা গর্ত একটা কিছু হয়ে গেছে। তখন এইসব জায়গায় কিন্তু আমাদের দেখতে হয়, অথবা আমরা দেখার চেষ্টা করব। আর একটা চেষ্টা করবো যেন আমাদের এরকম ধরনের গর্ত যেন না হয়, অথবা নিচু জায়গায় যারা আছি, যেমন আমার মতন কষ্ট যারা করতেছেন আর কি, তাদেরকে আমি বলতেছি। কারণ আমিও কিন্তু ওই কুচিয়ার গর্ত নিয়ে খুবই একটা টেনশন, কারণ গত একটি বছর আমি একটা গুলশা মাছের বীজের মাঝে কিন্তু এমন একটা অবস্থা হয়েছিল, গত বছরে এমন একটা সমস্যা হয়েছিল, কুচিয়ার গর্ত দিয়ে কিন্তু আমার প্রায় অর্ধেক মাছ চলে গেছে, গুলশা মাছ অর্ধেক মাছ চলে গেছে। মানে আমার পুকুরে পানি ঢুকেছে, আমি বুঝতে পারি না বন্যার পানি, চতুর্দিকে বন্যা, আর আমার পুকুরের পার হয়তো বুড়াইতে পারে নাই, আর 1 ফুট 1.5 ফুট বাকি ছিল, তে বুড়াই ফেলতো। তারপর নেটিং দিয়েছিলাম আমি উপর দিয়ে। আবার গত বছর আমার নিচ দিয়ে নেটিং দেওয়া ছিল না, গত বছর নিচ দিয়ে নেটিং না দেওয়ার কারণে আমি গত বছর আমার অর্ধেক মাছ চলে গেছে। আচ্ছা যাই হোক, তো এইবার কিন্তু সেই ভুলটি আর করি না, এবার শিং মাছ দিয়েছি এই পুকুরে, নিচ থেকে কিন্তু আবার নেটিংয়ের ব্যবস্থা করেছি। কারণ যেহেতু আমার গুলশা মাছ গত বছরে এরকম একটা গর্ত দিয়ে চলে গেছে, আপনারা এই নিচ দিয়ে যদি নেটিংয়ের ব্যবস্থা করেন তাহলে শত গর্ত করার পরেও আপনার মাছের কোনো সমস্যা হবে না। আর চেষ্টা করবেন গর্ত যদি হয়ে যায় সাথে সাথে গর্ত আপনার বন্ধ করার চেষ্টা করবেন। আর কুচিয়া যদি আপনারা বাহির করে ফেলতে পারেন গর্ত থেকে তাহলে তো আরও ভালো, তাহলে এই কুচিয়ার জন্ম এখানে থাকবে না, হয়তো এই গর্ত আর নতুন কোনো কুচিয়া জন্ম হবে না। সবসময় নিধন করার চেষ্টা করবেন। আচ্ছা যাই হোক, আমি যে কথাটি আজকে বলতেছিলাম যে শিং মাছ কোন সময় রোগে আক্রমণ করলে এই মাছ আর বাঁচবে না, সেটা হলো শিং মাছকে রোগে আক্রমণ করলে বাঁচবে না সেই সময়টা হলো আপনার যখন 40টা থেকে 100 তলের নিচে আসবে শিং মাছ, 100 নিচে কেজি আসবে, 100 নিচে 80টা কেজি, 90টা কেজি, 100টা কেজি, 60টা কেজি, 40টা কেজি, 50টা কেজি, 30টা কেজি, এমন অবস্থানে যখন ক্ষত রোগ আক্রমণ হবে, ক্ষত রোগ, পেটে মধ্যে পানি এসে গেছে, ক্ষত রোগ, পেটে পানি এসে গেছে, 100% আপনারা একবার নিশ্চিত আপনারা এই পুকুরে মাছটা বিক্রি করে ফেলবেন। আর কখনো এই মাছটাকে ওষুধ মেডিসিন খাওয়ায়ে যখন 40টা কেজি আপনার পুকুরের মাছ, এমন অবস্থায় আপনার পুকুরের মাছকে ক্ষত রোগে আক্রমণ করে ফেলেছে, 40টা কেজি মাছ, অথবা 30টা কেজি মাছ ক্ষত রোগে আক্রমণ করে ফেলছে, পেট ফেঁপে গেছে, পেটে পানি এসে গেছে, যদি এমন সমস্যা হয়ে যায় আপনার মাছের, আপনার এই পুকুরের মাছ সারা পৃথিবীর কোম্পানির ওষুধ ঢেলে দিলেও আপনার মাছ ভালো হবে না, এমন কোনো ডাক্তার নেই যে আপনার মাছকে ভালো করে ফেলবে। আর আল্লাহ যদি হায়াত অথবা দম দিয়ে থাকেন তাহলে ভালো হবে, আর না হয় এই সকল মাছ ভালো হয় না, ভালো হবেও না। এখন আমি কি বললাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন, মানে 100 কেজির নিচে যদি আপনার শিং মাছ এসে রোগে আক্রমণ করে, 100 কেজির নিচে 40টা, 50টা, 60টা, 70টা, 80টা, মানে 30টা, এর ভিতরে যদি আপনার শিং মাছকে রোগে আক্রমণ করে তাহলে আপনার মাছ খেতে বললাম আমি, আপনার রোগে আক্রমণ করলে আপনার মাছ বাঁচবে না। তাহলে মাছ বাঁচবে কোন মাছ, গতকালকে ভিডিওতে কিন্তু আমি দিয়েছি কোন মাছ বাঁচবে, ওই ভিডিওটা দেখবেন, গতকালকের ভিডিওটাই দেখবেন যে কোন মাছ ভালো হয়। আর আজকে যে ভিডিওটা দিলাম ওই মাছ ভালো হয় না।
ওষুধ মেডিসিন দেওয়ার পরেও ভালো হয় না, ভালো হবে না। আপনার ব্যবস্থা নিতে হবে, বিক্রি করার ব্যবস্থা নিতে হবে, আপনার প্রস্তুতি নিতে হবে আপনার মাছকে বিক্রি করে দেওয়ার জন্য। আপনার যদি মাছকে বিক্রি করে দিতে পারেন তাহলে আপনার টাকা কিছু নিয়ে আসতে পারবেন, আর না হয় আপনার ফুল টাকাই জ্বলে যাবে, বিশাল পরিমাণে একটা ক্ষতির সম্মুখীনে পড়ে যাবেন। তাহলে ভাই আমার প্রতিবদ্ধ ছিল এটাই, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তাহলে আজকে এখান থেকে আমি বিদায় নেব, আর আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে এখান থেকে বিদায় নিলাম, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।